নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। স্যারের নামে পেছনের দরজা দিয়ে এনআরসি করার পরিকল্পনা হচ্ছে, মন্তব্য সুস্মিতা দেবের। শিলচরে যুব কংগ্রেসের উদ্যোগে ভারত ছাড়ো আন্দোলন দিবস ও ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। কাবুগঞ্জে মাদক বিরোধী অভিযানে হেরোইন সহ যুবক আটক, 2 পাচারকারী পলাতক। অসম মেঘালয় সীমান্তে বাইকাম খাসি পুঞ্জিতে 2 রাজ্যের যৌথ সার্ভে। সোনাইয়ে বীর টিকেন্দ্রজিৎ অডিটোরিয়ামের উন্নয়ন কাজের শিলান্যাস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গত 17 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী এফটি থেকে হিন্দু বাঙালিদের মামলা বাতিল করা হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন, কিন্তু কিছুদিন পর মুখ্যমন্ত্রী সুর বদলে বলেছেন এফটিতে থাকা হিন্দু বাঙালি ও বাঙালি মুসলমানদের মামলা বাতিল করা হবে না, শুধু রাজবংশী ও গোর্খাদের মামলা বাতিল করা হবে। হিন্দু বাঙালির ক্ষেত্রে সকলকে সিএএ অনুসরণ করতে হবে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব শাসক দল সহ ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ জানান, সিএএতে আবেদন করার পর ভারত সরকার নাগরিকত্ব প্রদান করলে এফটির মামলা বাতিল হবে, কারণ সিএএতে আবেদন না করলে এফটির মামলা বাতিল হবে না বলে ভারত সরকার লিখে দিয়েছে। স্যার সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সত্যি কথা বলেছেন এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যে কথা বলছেন বলে মন্তব্য সুস্মিতা দেবের। স্যার ভারতীয় নির্বাচন কমিশন করেছে, নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের তদন্ত অসাংবিধানিক বলে এদিন জানিয়েছেন তিনি। নাগরিকত্বের তদন্ত শুধু ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের এনআরসির মাধ্যমে করতে হবে, কিন্তু এসআইআর বা স্যারের নামে পেছনের দরজা দিয়ে এনআরসি করার পরিকল্পনা করা হচ্ছে। নাগরিকত্ব প্রমাণে কমিশন ভোটার আইডি, আধার কার্ড ও রেশন কার্ড মানছে না। ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও যদি কেউ নাগরিক না হয়, তাহলে তদন্ত কেন করা হচ্ছে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন সুস্মিতা দেব। বিহার এসআইআরে দেখা গেছে, যাদের জন্ম 1987 সালের পর হয়েছে তাদের নিজেদের মা ও বাবার বার্থ সার্টিফিকেট দিতে বলা হয়েছে। কতজনের কাছে মা ও বাবার বার্থ সার্টিফিকেট রয়েছে বলে প্রশ্ন তোলেন সুস্মিতা। কমিশন সিটিজেনশিপ অ্যাক্ট সেকশন 3 থেকে এই তারিখটি নিয়েছে বলে জানিয়েছেন তিনি। সিটিজেনশিপ অ্যাক্ট সিটিজেনশিপ বাই বার্থ কিভাবে এসআইআর এ লাগু করেছে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন তিনি। বিজেপি বাঙালি বিরোধী দল, ফলে বাঙালিদের জমির অধিকার নেই, নাগরিকত্ব নেই, নেই নিরাপত্তাও, কারণ সবাই বাংলা ভাষায় কথা বলছেন বলে। অন্যান্য বিভিন্ন ইস্যুতে কথা বলে ডবল ইঞ্জিন সরকার সহ ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকায় নানা প্রশ্ন তুলে ধরে অসমের হিন্দু বাঙালি ও বাঙালি মুসলমানদের সতর্ক থাকার আহ্বান জানান সুস্মিতা। বাঙালি মুসলমানদের আজকে এভিকশন কেন হচ্ছে? কারণ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আপার আসামে হারছেন বলে আজকে উচ্ছেদ করছেন। 10 বছর আপনার সরকার ছিল, আপনি তখন লক্ষ লক্ষ বিঘা জমি কেন উচ্ছেদ করে সরকার আবার সেটা ফেরত দিল না? ইলেকশনের 6 মাস আগে কেন? কারণ ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আপার আসামে ওনার পায়ের নিচে জমি সরে যাচ্ছে। বিজেপি ইজ আ অ্যান্টি বেঙ্গলি পার্টি। আজকে সমস্ত দেশে বাঙালিদের কাগজ চেয়ে পুলিশ ওদের উপরে গায়ের উপরে গরম জল ঢেলে কাপড় খুলে দিয়ে পুলিশ স্টেশনে কেন নিয়ে দিচ্ছে? কারণ ওরা বাংলা ভাষা বলছে। হিন্দু বাঙালিদের বুঝতে হবে, আপনারা হিন্দু হিসাবে হিন্দু দলকে ভোট দিচ্ছেন, কিন্তু আপনাদের মাতৃভাষা বাঙালি বলে আপনাদেরকে প্রত্যেকটা দল ব্যবহার করছে। কংগ্রেস বিজেপি আপনাদের ভোট নিয়ে ব্যবহার করছে। আপনাদের নিরাপত্তার কোনো গ্যারেন্টি নেই, আপনাদের নাগরিকত্বর কোনো গ্যারেন্টি নেই, আপনাদের জমির অধিকারের কোনো গ্যারেন্টি নেই, কারণ আপনারা খিলঞ্জিয়ার না। কেন? কারণ আপনাদের ভাষা বাংলা। যারা 1874 থেকে আসামে আছেন বাঙালিরা, ব্রিটিশদের যারা এনেছিল কাজ করার জন্য বা অ্যাডমিনিস্ট্রেশন, বাঙালিরা আজকে শত শত বছর থেকে আসামে আছেন। আপনারা আজকে খিলঞ্জি না কেন? না, কারণ আপনাদের ভাষা বাংলা।
বিজেপি ইজ আ অ্যান্টি বেঙ্গলি পার্টি, বিজেপি একটা অ্যান্টি বেঙ্গলি দল, এটার প্রমাণ বারবার দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। বিজেপিকে ভোট দেওয়া মানে আপনারা বাংলাদেশি ওদের চোখে ছিলেন, আপনারা বাংলাদেশ। শিলচর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন দিবস এবং ভারতীয় যুব কংগ্রেসের 65তম প্রতিষ্ঠা বার্ষিকী। জেলা যুব কংগ্রেস কমিটির নেতৃত্বে ইন্দিরা ভবন পার্ক রোডে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন শুরুতে দলের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন হয়। এরপর রেডক্রস হাসপাতালে ফল বিতরণ, শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা, ভারত ছাড়ো আন্দোলন বিষয়ক সেমিনার, মধ্যাহ্নভোজন এবং ইন্দিরা ভবন প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব কংগ্রেসের পক্ষ থেকে দেশের প্রতিটি প্রান্তে, প্রত্যন্ত গ্রাম থেকে শহরের প্রতিটি অলিগলিতে ছড়িয়ে থাকা সকল নেতা কর্মী ও সমর্থককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, 1942 সালের 9ই আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে যুব সমাজকে নিয়ে ভারত ছাড়ো আন্দোলনের আদর্শ উদ্বুদ্ধ করার লক্ষ্যে যুব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে যুব কংগ্রেস দেশের তরুণ সমাজের কণ্ঠস্বর, সংগ্রামের অগ্রদূত এবং জাতীয় ঐক্যের বার্তাবাহক হিসেবে কাজ করে আসছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, জেলা কংগ্রেস কমিটির সদস্য, কংগ্রেসের বিভিন্ন শাখার নেতা কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান শিলচর জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি রণজিৎ দেবনাথ। আমি ডক্টর স্বপ্না সেন, এখানে চিফ মেডিকেল, এই হাসপাতালের চিফ মেডিকেল অফিসার। আজকে শুনলাম যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস একটা সেই দিনটারে, বিশেষ একটা দিনকে স্মরণ রাখার জন্য এই যে উদ্যোগ আপনাদের, সেটা নিঃসন্দেহে ভালো। এবং এই ছোট ছোট কাজের মাধ্যমে সমাজের যে উপকার করা যায় তা আপনারা আজ দেখিয়ে দিলেন। এবং যারা এইখানে চিকিৎসার জন্য আসে তারা নিতান্ত সমাজের দরিদ্র শ্রেণীর লোক। এবং এই রোজ তো আর করা যায় না, তবে একদিন করা মানে আপনাদের যে এই প্রচেষ্টা আছে সেটার জন্য ধন্যবাদ। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য। শুক্রবার রাত 8টার দিকে কাবুগঞ্জ বাজারে অভিযান চালিয়ে 10টি সাবানের বাক্সে রাখা সন্দেহজনক হেরোইন সহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, কাবুগঞ্জ লক্ষ্মীচরণ স্কুল মাঠের উল্টো দিকে জাতীয় সড়কের ধারে মাদকের বড় লেনদেনের খবর পেয়ে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে দল সেখানে পৌঁছয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী পালিয়ে গেলেও নগদীর গ্রামের হিমু শুক্লবৈদ্যকে আটক করা হয়। তার কাছ থেকে একটি নম্বরবিহীন স্কুটি ও হেরোইন সহ 10টি সাবানের বাক্স বাজেয়াপ্ত করা হয়েছে। মাত্র 24 ঘন্টা আগে পৃথক অভিযানে 60 কেজি গাঁজা উদ্ধার করেছিল কাছাড় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক বিরোধী অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাবে তারা। অভিযানে প্রবেশনারি ডিএসপি দিলরাজ পাঠকও উপস্থিত ছিলেন। অসম মেঘালয় সীমান্তবর্তী কাছাড়ের বাইকাম খাসিপুঞ্জিতে শুক্রবার দুই রাজ্যের প্রশাসনিক স্তরে যৌথ সার্ভে সম্পন্ন হয়েছে। বহু বছর ধরে অসমের অন্তর্গত এই অঞ্চলের 37টি পরিবারের একাংশ মেঘালয় অন্তর্ভুক্তির ইচ্ছে প্রকাশ করলেও অন্যরা অসমেই থাকতে চান বলে জানান। সার্ভে চলাকালীন দুই রাজ্যের আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে বাসিন্দাদের মতামত সংগ্রহ করেন। অধিকাংশ বাসিন্দা মেঘালয়ে যেতে আগ্রহ প্রকাশ করলেও একাংশ অসম সরকারের সুবিধা ও সুযোগের কথা তুলে ধরে সেখানে থাকার পক্ষেই মত দেন। প্রায় 370 একর জমি, যার মধ্যে বলেশ্বর, পাথরকুয়ারি ও সংরক্ষিত বনাঞ্চল রয়েছে, মেঘালয়ের দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত উভয় রাজ্যে আলোচনার পর এবং বাসিন্দাদের মতামতের ভিত্তিতে নেওয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, কেউ মেঘালয়ে যেতে চাইলে বাধা নেই, তবে অসমের জমি যাতে না হারায় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, কেউ মেঘালয়ে যেতে চাইলে বাধা নেই, তবে অসমের জমি যাতে না হারায় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। দাদা, আপনার নাম? আমার নাম সিডুয়েল সুচিয়াং। আচ্ছা, কি ব্যাপার আপনাদের এখানে আজকে সার্ভে হচ্ছে? ব্যাপার হইলো মানে মেঘালয়ে আর আসামের মানে কামের এটা মানে দখলে জায়গা লইয়া এরা কইছে, কয়েকজন প্রার্থী বার হইছে যে আমি তো হেডম্যান, কয়েকজনে মানে ডরাইছে যে আমরা মেঘালয়ে যাইতাম। তো আমি তো আর মেঘালয় যাইতাম না, কারণ আমি মেঘালয় থেকে আমরা আসাম থেকে আমরা জায়গা পাইছি এখন 52 বছর থেকে আমরা এইখানে স্থানীয়। আর গভর্নমেন্ট তরফ থেকে আমরা বহুত সব কিছু সাহায্য পাইছি, ঘর বাড়ি মানে জায়গা জমিন পাতা, ও দেখুন পাতা সব কিছু পাইছি, কোনো বাকি নাই। আমরা ডকুমেন্টে পাইছি, সব ডকুমেন্টে আমরা এটা আমরা ফেসিলিটি দিছে সরকার আসামে, সব কিছু আমরা পানি জল রাস্তাঘাট স্কুল। এখানে কত ফ্যামিলি আছে? আমরা আছি মানে এমনি 37 ফ্যামিলি আছে। তো 37 ফ্যামিলি থেকে আমরা কতজন আছি
এরা মানে ডরে ডরে তারা সরে গেছে মানে মেঘালয় ট্রবে আর এখন রয়েছে আমরা আরো 7-8 পরিবার রয়েছে আসামের নাগরিক আর আসামের নুন খাইছে আসামের গাইতাম আসামের থাকতাম আর আমরা যদি মরলেও সোনাই শহরের বীর টিকেন্দ্রজিৎ অডিটোরিয়ামের পরিকাঠামো উন্নতির লক্ষ্যে 10 লক্ষ টাকা ব্যয়ে কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া সাজু। শনিবার সকালে ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পের সূচনা করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক সাজু বলেন, প্রত্যেক জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি সামগ্রিক উন্নয়নের মাধ্যমে সোনাইকে আরও আলোকিত করার চেষ্টা চলছে। অনুষ্ঠানে তার কাজের ভূয়সী প্রশংসা করেন অবসরপ্রাপ্ত সচিব আর কে গোপাল সানা রাজকুমার, অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর কে এন বাবু সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক এইচ নীরেন সিংহ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অভিরাম সিংহ, সোনাই পুরসভার ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বরভূঁইয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, আমিরুল ইসলাম মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আমি সোনাই বিধানসভা সমষ্টিকে নিজের পরিবারের মতো সবাইকে এক হয়ে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সার্বিক উন্নয়নের চেষ্টা করে আমি কাজ করে যাওয়ার একটা চেষ্টা করেছি। সেই প্রচেষ্টায় প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সমাজের মানুষ দিল খুলে মন খুলে আমাকে সহযোগিতা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আজকে এত উন্নয়নের কাজ প্রায় 1200 কোটি টাকার কাজ অনগোয়িং চলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট মিলে কমপ্লিটেড বা চলছে। 4 লেন রাস্তা আছে, ডাবল লেন ব্রিজ আছে, ইন্টিগ্রেটেড ডিসি অফিস আছে, সার্কিট হাউস আছে। আমাদের পুরানা সমষ্টি যেটা ডিলিমিটেশনে বর্তমানে বড়খোলা চলে যাবে নেক্সট ইলেকশনে, শিলচর মেডিকেল কলেজে 225 কোটি টাকার মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল স্যাংশন হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে কাজ হবে। আমি যেদিন এই অঞ্চল যখন সোনাইতে ছিল বিধায়ক হওয়ার পরে থেকে, সেটাতে একটা প্রচেষ্টা ছিল আরো 100 কোটি টাকার কাজ কমপ্লিট হয়ে গেছে মেডিকেলে প্রায় 2 মাসের মধ্যে, সেখানে কিছু কিছু বিভাগ শিফটিং হবে। তো এই মিলিয়ে টোটাল ব্রিজ, বদ্রি ব্রিজ কমপ্লিট হয়েছে, টুকরিপাড়ের ব্রিজ কমপ্লিট হয়েছে, শিলঘাটে আরো একটা ব্রিজ চলছে, আগামীতে আমাদের কানপুরে একটা ব্রিজের প্রস্তাব আছে আগামী দিনে হাতিজালের পাশে। তো এই উন্নয়ন, সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যদি ইরিগেশন 800 কোটি টাকার পূর্বাঞ্চলে হয়, আপনিও বেনিফিটেড হবেন, প্রত্যেক জাতি ধর্মাবলম্বী মানুষ ডেভেলপ, প্রত্যেকেরই উন্নতি হবে। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার প্রাণীবিদ্যা বিভাগের কনফারেন্স হলে সাড়ম্বরে পালিত হয়। অনুষ্ঠানে অনার্স নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের নাচ গান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়, সহকারী অধ্যাপক ডক্টর নীলেন্দু ধর, বিভাগীয় প্রধান ডক্টর সেবা রায়, সহকারী অধ্যাপক দেবীপ্রীতা দত্ত, বিজয় ব্রহ্ম, নজরানা সুলতানা বেগম, ডক্টর স্বর্ণালী ভট্টাচার্য, চন্দ্রমিতা বড় সহ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। Ongoing students are bidding farewell to the outgoing students. And as you know, we have just entered a new phase in this university, and we are now in the process to start integrated programs, PG programs, research program in the coming days. The next year the university will launch many programs in many departments with integration to undergraduate sections. I hope that our parting students, they will also be a part of this university in some way or other, whether it is a PG program or research program in coming days. I wish you a bright future, and let sky be your limit, and wherever you are a brand ambassador of this institution. Keep in mind that I belong to GC University, and legacy of 90 years old institution GC College, which is the brand, and you know our students are spread across the world. With this, I wish you all the best again, because I have to attend another program, so they are waiting. Okay, thank you very much. শনিবার
অসম কলেজ লাইব্রেরিয়ানস অ্যাসোসিয়েশন বরাক উপত্যকা জোনের উদ্যোগে ও রাধামাধব কলেজের সহযোগিতায় রাধামাধব কলেজ প্রাঙ্গণে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন ও উন্মুক্ত অনলাইন পাঠ্যক্রমের মাধ্যমে ডিজিটাল শিক্ষার ক্ষমতায়ন শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মুকুট শর্মা। অনুষ্ঠানের সূচনা হয় লাইব্রেরি সায়েন্সের জনক পদ্মশ্রী ডক্টর এস.আর. রঙ্গনাথনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে। বক্তৃতায় ডক্টর রঙ্গনাথনের অসামান্য অবদানের কথা তুলে ধরেন ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, ডক্টর মুকুট শর্মা, ডক্টর সোনালী চৌধুরী, ডক্টর সরিতা ভট্টাচার্য, ডক্টর দীপশিখা সেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুরুচরণ রাজ্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ডক্টর সেহনারা বেগম চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বরখোলা মডেল ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান ডক্টর রাজেশ চুতিয়া। এদিন উপস্থিত ছিলেন ডক্টর রাহুল চক্রবর্তী, ডক্টর অরুণাভ ভট্টাচার্য, ডক্টর সন্তোষ বরা, ডক্টর সূর্য সেনদেব, প্রদীপ সিংহ, মেহেরকান্তি নাথ, অমিত কুমার দেব প্রমুখ। এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। I was invited as a research person to deliver a lecture on MOOCs as well as Moodle as a learning management system. It was a nice platform. I am working on this platform for many years, and being a nodal officer of Implement ILMS at Assam University. আমার খুব ভালো লাগলো এখানে আসি, আমি শেয়ার করলাম সব কিছু, how to create a course, how to enroll the students, how to upload the PDF files, and অনেক কিছু এখানে ডিসকাশন হলো, and অফলাইন অনলাইন হাইব্রিড মোডে সব কিছু এখানে হয়েছিল। পার্টিসিপেন্টস অনেক বেনিফিট এটা নিয়ে হলো, আমি এক্সপেক্ট করি এভাবে। আর আমি সবাইকে ধন্যবাদ দিই, অ্যান্ড পার্টিকুলারলি দিস কলেজ for hosting this, and all Assam College Libraries Association for helping this Barakbali June, and I am thankful to everyone who supported this event. And finally we have given a very good tribute to the Padma Shri Dr. S.R. Ranganatham on the 133rd birthday, and with all the experiences we have completed the event. It was a successful event, and everybody will. তারাপুর মণিপুরি বস্তি এলাকায় থাকা পুরনো শিব মন্দির ভেঙে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। শনিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত মন্দিরের শিবলিঙ্গ ও বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন এই অঞ্চলের অসংখ্য ভক্তকে মন্দিরে ভিড় জমিয়ে শিব আরাধনায় বিলীন হতে দেখা যায়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, স্থানীয় জনগণের সহায়তায় মণিপুরি বস্তির শিব বাবা মন্দিরকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। এখন থেকে এলাকার জনগণ শিবরাত্রি সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান নবনির্মিত শিব বাবার মন্দিরে আয়োজিত করতে পারবেন। দীর্ঘদিনের পুরনো এই মন্দিরটি আজ নতুনভাবে নির্মাণ করায় স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায়। শিবলিঙ্গ ও বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে এদিন মন্দিরে পূজার্চনা, মঙ্গল আরতি, ভজন কীর্তন, হোমযজ্ঞ, অঞ্জলি প্রদান সহ মহাপ্রসাদ বিতরণেরও ব্যবস্থা করেন কমিটির সদস্যরা। মন্দিরের পরিকাঠামো গড়ে তুলতে বিধায়ক দীপায়ন চক্রবর্তীও সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। নবনির্মিত শিব বাবা মন্দিরকে আগামীতে সুন্দর ও সফলভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তারা। এদিন এলাকার প্রাক্তন জিপি সভানেত্রী বীণাপানি নাথ, জয়কুমার সিংহ, জয়চন্দ্র সিংহ ও নিশি সিনহা সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূর্তিটা বাইরে আসছিল আর কি, শিলাটা আজকে আনিয়া বিগ্রহ প্রতিষ্ঠা কবে স্থাপনা হয়েছিল মন্দিরটা? এস্টাবলিশ হয়েছে 2nd অক্টোবর 1997। আমি প্রেসিডেন্ট বিদ্যাপতি সিংহ। বর্তমানে এই যে আজকে পূর্ণিমার দিনে ভালো দিন গতিকা তারা শিলাটা এখানে আনিয়া উদ্ঘাটন হয়েছে। মন্দির পুনর্নির্মাণ হচ্ছে, আবার রিনোভেশন হয়েছে। রিনোভেশন না, এটা পুরানটা ভাঙিয়া যেহেতু ড্রেন মন্দিরটা ড্রেনের মধ্যে পড়ে যাওয়ার কারণে এটার মানে আমরা একটু ভাঙচুর করতে লাগছে। আর এটারও ভাঙার পরে আমরা যখন বানাইতে গেছি তখন তো আবার নতুনভাবে এটার কনস্ট্রাকশন করতে লাগছে। এটা নিয়ে পাড়ার প্রতিবেশীর সাথেও আমরা সাহায্য সহযোগিতা করছি, জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা সাহায্য সহযোগিতা করছে। আর
যদিও তবুও আমরা যে বাজেট ছিল এই বাজেট থেকে দেখা গেছে অনেকটা বেশি টাকা ঢুকে গেছে। এখন আমরা শিলচর বিধায়ক মহাশয় আমরা একটা আশা করছেন যে আমরা এটার বিষয়ে আর চিন্তা না করতে আজকে থাকতে আসলাম, কিন্তু তার বিশেষ কারণে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে তান থাকতে পারছেন না, এটা লাগে আমরা উদ্ঘাটন বেশিরভাগ প্রত্যেক দিন বা প্রত্যেক বছর এই সময় শিবরাত্রির সময়ে বিভিন্ন একটা ভালো এই এরিয়ার মানে অসমীয়া মণিপুরি বাঙালি সব সমাজের লোক এই মন্দিরেই আসে। প্রত্যেকেরই একটা সুন্দর এই কীর্তনের মণ্ডলী আছে, কীর্তন করে মাঝে মধ্যে, তারপরে পূজা প্রত্যেক সোমবারে স্নান করানো, পূজা দেওয়া। কাছাড় জেলার তারাপুর চতুর্থ খণ্ড এলাকায় ভারতমালা প্রকল্পের উচ্ছেদ কার্যক্রমের ফলে পানীয় জলের মূল পাইপলাইন ও বিতরণ লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে 1000-এরও বেশি মানুষ মারাত্মক পানীয় জলের সংকটে পড়েছেন। স্থানীয় জল সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আজ জেলা কমিশনারের কাছে একটি আবেদনপত্র পেশ করা হয়েছে। পরে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় সমাজসেবী আতাউর রহমান লস্কর জানান, ভারতমালা প্রকল্পের উচ্ছেদ প্রক্রিয়ার সময় জল সরবরাহ লাইনের একাধিক অংশ নষ্ট হয়ে যাওয়ায় বর্তমানে এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জলের জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি আরো বলেন, আমরা সরকারকে এই প্রকল্পের জন্য ধন্যবাদ জানাই এবং সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত, কিন্তু জল মানুষের জীবনের অন্যতম মৌলিক উপকরণ বলে তিনি জানান। জেলাধিপতিকে একটা স্মারকলিপি আমরা প্রেরণ করব, সে আমরা বিস্তারিত আমরা সেখানে লিখে দিয়েছি। আমরা প্রায় 2000 পরিবার এই পানীয় জলের উপর নির্ভরশীল আছে। তাই যেখানে ব্যাঙ্গে ফেলা হয়েছে পাইপকে রিপেয়ারিং করার জন্য আমরা মাননীয় জেলাধিপতির নিকট আহ্বান করব অতি সত্বর যাতে সেটাকে মেরামত করে আমরা 2000 কনজুমার যাতে পানীয় জল থেকে যাতে বঞ্চিত না হয়, অতি সত্বর যাতে পানীয় জল পাই, সেটা আমাদের মাননীয় কাছাড়ের জেলাধিপতির নিকট বিনম্র ভাষায় আহ্বান থাকবো। এবং তৎসঙ্গে আমরা সেটার একটা প্রতিলিপি আমাদের মাননীয় শিলচর ডিভিশন পিএইচইর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয়কে দেব। আর আমাদের আস্থা বিশ্বাস রয়েছে এই সরকারের প্রতি, খুব শীঘ্রই আমাদের প্রবলেমটাকে দেখে দেবেন। আমরা সর্বাবস্থায় সরকার কর্তৃপক্ষের পক্ষে আছি। যে প্রজেক্ট হাতে নিয়েছেন সেটা অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। ভারতমালা প্রজেক্ট আমাদের রামনগর হয়ে যাচ্ছে, আমরা সরকারের পক্ষে আছি। আমাদের আবেদন থাকবো যে পিএইচইর লাইনটা অতি সত্বর যাতে আমাদেরকে মেরামত করে দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার। প্রথম রাউন্ডে সি গ্রুপ থেকে রীতিমতো দাপট দেখিয়ে প্রথম দল হিসেবে 2025 সালের মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবলের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল ধর্মিখাল এফসি। শনিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ গুরুদয়ালপুর এফসিকে 7-1 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে তারা। এদিন খেলার প্রথমার্ধে 4-1 গোলে এগিয়ে যায় ধর্মিখাল এফসি। খেলার 6 মিনিটের মাথায় রোহন বর্মন এবং 11, 21 ও 23 মিনিটে হ্যাট্রিক সহ লাগাতার 3টি গোল করেন সমীর বর্মন। প্রথমার্ধের 29 মিনিটে ডি বক্সের সামনে পেনাল্টি পেয়ে মনোজিৎ সিংহ গুরুদয়ালপুরের জন্য একমাত্র গোল করেন। 4-1 গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে তৎপর ছিল ধর্মিখাল এফসি। অন্যদিকে সমতায় ফিরতে ঝাঁপিয়ে পড়ে গুরুদয়ালপুর। দ্বিতীয়ার্ধের 6 ও 15 মিনিটে চাও সিংহ ধর্মিখাল এফসির হয়ে জোড়া গোল করেন। ধর্মিখালের হয়ে দ্বিতীয়ার্ধে 16 মিনিটে সপ্তম গোল করেন বিট্টু বর্মন। শেষ পর্যন্ত 7-1 গোলের বড় ব্যবধানে জয়লাভ করে চলতি মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে নেয় ধর্মিখাল এফসি। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেও কোনো চিন্তা নেই, নিশ্চিত থাকুন। পুনঃপ্রচার দেখতে পারেন পরের দিন সকাল 9টা, বেলা 10টা, বেলা 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। স্যারের নামে পেছনের দরজা দিয়ে এনআরসি করার পরিকল্পনা হচ্ছে, মন্তব্য সুস্মিতা দেবের। শিলচরে যুব কংগ্রেসের উদ্যোগে ভারত ছাড়ো আন্দোলন দিবস ও 65তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। কাবুগঞ্জে মাদক বিরোধী অভিযানে হেরোইন সহ যুবক আটক, 2 পাচারকারী পলাতক।
অসম মেঘালয় সীমান্তে বাইকাম খাসি পুঞ্জিতে দুই রাজ্যের যৌথ সার্ভে। সোনাইয়ে বীর টিকেন্দ্রজিৎ অডিটোরিয়ামের উন্নয়ন কাজের শিলান্যাস। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।